ঠিক যেভাবে পড়লে সামারিতে তুমি 10 আউট অফ 10 পাবে সেই বিষয় নিয়ে আমি একটা লেকচার অলরেডি নিয়ে ফেলেছি। একটা ক্লাস শেষে অনেক রেসপন্স পেয়েছি, অনেক শিক্ষার্থী বলেছে ভাই আরও ক্লাস চাই। হ্যাঁ, সেজন্যই 2 নাম্বার ক্লাসে হাজির হয়েছি। আমি প্রথম ক্লাসে 5টা প্যাসেজ পড়িয়েছি এবং কিভাবে প্যাসেজ থেকে সামারিটা সহজেই তুমি লিখে দিয়ে আসতে পারবে এবং কমন না পড়লেও তুমি অ্যান্সার করতে পারবে সেই বিষয়টা দেখিয়েছি। আজকের এই দ্বিতীয় ক্লাসে আমরা আরও অনেকগুলো প্যাসেজ পড়ব এবং তোমাদের সামারিক ভয়কে ইনশাল্লাহ দূর করে দিব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ক্লাস 2 এর আয়োজনে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসো, তোমরা যারা প্রথম ক্লাস করেছো তোমরা জানো যে শুরুতে যেই প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজ থেকে আমাদের যে কি পয়েন্টগুলো সেগুলো ধরতে হবে। কি পয়েন্ট কোনগুলো এইটা ধরার জন্য তোমাকে অবশ্যই এই প্যাসেজটা একবার, দুইবার, তিনবার পড়তে হবে। আমি বলবো যারা আগে থেকে পড়েছো তাদের একবার পড়লেই এনাফ, আর যারা আগে থেকে পড়ো নাই 2-3বার পড়বা এবং তুমি কিন্তু মেইন যে পয়েন্টগুলো সেগুলো পেয়ে যাবা। সো এইখানে দেখো যে আমরা কলেরিজের যে একটা পোয়েমের 4 লাইন দেওয়া আছে, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার অ্যান্ড অল দ্য বার্ডস অফ ডি শ্রিঙ্ক, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এইটা দিয়ে শুরু হয়েছিল কিন্তু। সো এইখানে যে আমরা যে প্যাসেজটা দেখতে পাচ্ছি এটার মেইন পয়েন্টগুলো যদি আমি তোমাদেরকে দেখাই, খেয়াল করে দেখো। এইখানে প্রথমে যেই জিনিসটা বলা আছে ইম্পর্টেন্স অফ ওয়াটার, দেখো এইখানে আমাদের শুরুতেই দেখো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ। দেখো শুরুতেই পানির যেই ইম্পর্টেন্স সেটা কিন্তু বলা আছে, খেয়াল করে দেখেছো? এই যে এখানে এখন অনেকেই বুঝতে পারো না যে সামারিটা আসলে মুখস্থ করার জিনিস না, এটা তোমার ওই প্যাসেজ থেকে কি পয়েন্টগুলো মাথায় রেখে তুমি জাস্ট লিখে দিয়ে আসো। কেউ বাদ দিবা না প্লিজ, সামারি অ্যান্সার করা কেউ বাদ দিবা না। বাদ দিয়েছো মানে ধরা খেয়েছো, এটা কখনোই করবা না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এইখানে আমরা ইউনাইটেড নেশনের একটা জরিপ আছে, সো ইউনাইটেড নেশনের যে মূল পয়েন্ট সেটা লিখবা। তারপরে দেখো বাংলাদেশের যে সিচুয়েশান, হ্যাঁ এইখানে বাংলাদেশের যে রিভার আছে এই রিভারগুলো দেওয়া আছে এবং দেখো এখানে রিভার্স আর এভরিওয়্যার, দেখো ইন আওয়ার লাইফ, হ্যাঁ তারপর হচ্ছে কোথায় কোথায় আছে এইটা। এরপরে যে বিষয়টা বলা আছে দ্য রিভার, শেষের দিকে দেখো দ্য রিভার বুড়িগঙ্গা, এই যে বুড়িগঙ্গার যে বিষয়টা আছে এবং এটা যে পলিউটেড হচ্ছে এবং এই পলিউটেড হওয়ার কারণে খেয়াল করে দেখো চারিদিকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং নেগেটিভ যে ইম্প্যাক্ট বা নেগেটিভ যেই ইনফ্লুয়েন্সটা সেটা কিন্তু শেষের দিকে বলা আছে। সো এখানে দেখো মেইন পয়েন্টগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। প্রথমে হচ্ছে ইম্পর্টেন্স অফ ওয়াটার, এরপরে খেয়াল করে দেখো ইউনাইটেড নেশনের একটা জরিপ ছিল, এরপরে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের রিভারের যে অবস্থা সেটা বলেছে এবং করুণ অবস্থা শেষ দিকে এখানে বলেছে দ্য ডেইলি সান, দেখো এখানে বলা আছে। তার মানে দেখো এই পুরো প্যাসেজের এইখানে পুরো প্যাসেজ তো তুমি লিখে আসবে না, 3 ভাগের 1 ভাগ। আমি কিন্তু প্রথম ক্লাসে তোমাদেরকে বলে আসছিলাম যে সামারির প্রথম ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি যে কতটুকু লিখবা, কিভাবে লিখবা এবং মূল পয়েন্টগুলো যদি তুমি ধরতে পারো তাহলে সামারি তোমার জন্য একেবারে ইজি। সো আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখান থেকে যদি সামারিটা লিখি, দেখো একেবারে ইজি। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। দেখো ভাই এটা কি তোমার মুখস্থ করতে হচ্ছে? এটা মুখস্থ করতে হচ্ছে না, এটা তোমার ওই যে প্যাসেজ থেকে মূল পয়েন্টটা লিখলাম। এরপর দেখো 2/3 অফ আওয়ার বডি ইজ মেড অফ ইট, কেন গুরুত্বপূর্ণ? প্যাসেজে দেওয়া আছে ভাই, এটা মুখস্থ করতে হবে না, যেভাবে আছে সেভাবে তুমি অ্যান্সার করবা। এরপর দেখো ইউনাইটেড নেশন ড্রিঙ্কিং ওয়াটার, এই যে দেখো এই যে ইউনাইটেড নেশন বলছে যে আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে তার মধ্যে অনেক বড় একটা চ্যালেঞ্জ, সেটা হলো যে পিওর ওয়াটার। হ্যাঁ, এরপর দেখো বিশুদ্ধ পানির কথা বলেছে, অল দ্য বাংলাদেশ হ্যাজ রিভার্স। একবার দেখো বাংলাদেশের অনেক নদী নালা আছে, আমরা দেখেছি একটু আগে আমাদের প্যাসেজে বলা ছিল। এরপরে দেখো সেই ক্ষেত্রে মেনি রিভার্স আর ডাইং। এরপরে বুড়িগঙ্গার কথা বলেছে, পলিউটেড হচ্ছে, এবার এটা বলছে আনলাইক ইটস পাস্ট কন্ডিশন, মানে আগের যে অবস্থা ছিল সেটা থেকে আস্তে আস্তে আরও খারাপ অবস্থায় চলে গিয়েছে। সো তুমি দেখো এই যে মেইন প্যাসেজটা থেকে মেইন কথাগুলো কিন্তু তুমি এখানে নিয়ে আসতে পারছো। কেন নিয়ে আসতে পারছো? তুমি ধরতে পারছো যে কি পয়েন্ট কোনগুলো। সো আমি এই প্যাসেজগুলো অলরেডি আমি গত ক্লাসে অনেকগুলো প্যাসেজ সলভ করেছি, আজকেও সলভ করাবো এবং এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। যারা শেয়ার করেছো তোমরা সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার না করলে কিন্তু পিডিএফ না পাওয়াটাই দরকার, তাই না? তো শেয়ার করে দাও অথবা মেনশন করে দাও 5 জন ফ্রেন্ডকে, এই যে এইখানে তোমরা যারা ক্লাসটা দেখছো একটু মেনশন করে দাও। ইনশাআল্লাহ আমি তোমাদের পাশে আছি। আমি আবার বলছি যে তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমি তোমাদের সাথে এইভাবে ক্লাস দিয়ে যাব এবং তোমাদের সাথে আমি একবার শেষ পর্যন্ত থাকবো। তোমরা অলরেডি জানো আমি রাইটিংয়ের যে 80 মার্ক রয়েছে 80 মার্কের জন্য তোমাদের জন্য আমি হচ্ছে ফ্রি ওয়ার্কশপের আয়োজন করেছি, সেখানে তোমার টোটাল 80 মার্কের পড়া শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো আসো আমি পরবর্তী যে প্যাসেজ আছে সেটাতে চলে যাই। দেখো খেয়াল করে দেখো
খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ যে আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং এর। দেখো এখানে অনেকগুলো কথা আছে। আই হ্যাভ এ ড্রিম দিয়ে এখানে মার্টিন লুথার কিং অনেক কথা বলেছে। দেখো এখানে মার্টিন লুথার কিং বলেছে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপির কথা বলেছে, তারপর হচ্ছে ডাউন ইন আলবামার কথা বলেছে, এভরি ভ্যালি শ্যাল বি এক্সল্টেডের কথা আছে, তারপরে উনি অনেকগুলো ড্রিমের কথা বলেছে, অনেকগুলো হোপের কথা বলেছে। সো আমরা কি সবগুলো হোপ অথবা ড্রিম আমরা কি শেষ করতে পারবো লিখে? না, আমরা শেষ করতে পারবো না। সো এখানে যে মেইন পয়েন্টগুলো, ধরো এই যে প্যাসেজটা রয়েছে এইখানে তার যে ড্রিমগুলো রয়েছে, ড্রিম আসলে কি, মেইন যে ড্রিমের কথা ছিল সেটা ছিল হচ্ছে যে রেসিজম এবং হচ্ছে ইনজাস্টিস। যে এই যে এতগুলো ড্রিম কেন দেখছে, এগুলোর একটাই টার্গেট ছিল। খেয়াল করে দেখো, অনেকগুলো ড্রিম ছিল, অনেকগুলো হোপ ছিল, বাট তার যদি আমি একবারে ছোট করে সামারি করি, তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন রেসিজম, বর্ণবাদ কি যে নিপাত যাক, এবং ইনজাস্টিস যে অন্যায়, ঠিক আছে, অন্যায্যতা, এইটা যেন তারা শেষ করে দেয় বা এটা যেন শেষ হয়, এটাই ছিল মেইন পয়েন্ট। তাহলে এইখানে ভাই তোমার এই যে এখানে আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, এত কিছু তোমার দেখার দরকার নাই, তুমি মেইন পয়েন্ট কিন্তু পেয়ে গেছো। এবং এটা লিখলেও ভাই তুমি 2 নাম্বার এমনি পেয়ে যাবা। জাস্ট এই 2টা লাইন যদি তুমি লিখো বা 2টা বিষয় যদি তুমি লিখো, রেসিজম এবং হচ্ছে যে এখানে ইনজাস্টিস, লিখলে ভাই তুমি নম্বর পেয়ে যাবা। এরপরে খেয়াল করে দেখো এখানে যেই বিষয়টা তুলে ধরা হয়েছে, মানে বেশি গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে চিলড্রেন জাজ বাই ক্যারেক্টার নট স্কিন কালার। যে স্কিন কালার মানে হচ্ছে তাদের যে গায়ের রং সেটা দিয়ে তাদেরকে জাজ করা হবে না। তার মানে ওই যে ঘুরে ফিরে রেসিজম এখানে বলা আছে। এরপরে দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিলড্রেন অ্যাজ সিস্টার্স ব্রাদার্স, এবং তারা একসাথে থাকবে, ভ্রাতৃত্ব বন্ধনে তারা কি আবদ্ধ হবে। এরপরে দেখো জিওগ্রাফিক্যাল মানে হচ্ছে এখানে ভ্যালি মাউন্টেনের যে বিষয়গুলো এগুলো সব সমান হবে। এরপরে লেট ফ্রিডম রিং ফ্রম এভরি স্টেট, ফাইনাল বলেছে ফ্রি অ্যাট লাস্ট। দেখো ফাইনাল এখানে বলছে ফ্রি অ্যাট লাস্ট, ফ্রি অ্যাট লাস্ট। সো এখানে শেষের দিকে তিনি একটা আশার বাণী দিয়ে শেষ করেছেন। এবং এইখানে আমি যদি তোমাদেরকে বলি যে এই যে পুরো কম্প্রিহেনশনটা রয়েছে এটার মেইনটাই কিন্তু তোমার এই যে এইখানে চলে আসছে। এটা দিয়ে এরপরে তুমি মাঝখানে 2-1টা ইম্পর্টেন্ট কাহিনী দিয়ে দিলে তোমার কিন্তু পুরো সামারিটা শেষ। আসো তুমি কিভাবে লিখবা দেখো, এইখানে দেখো মার্টিন লুথার কিং ড্রিম দেখেছিলেন কি, এখানে হচ্ছে যে রেসিজম থাকবে না, ঠিক আছে, জাস্টিস থাকবে, ইনজাস্টিস থাকবে না, ঠিক আছে। এই যে দেখো তার চিলড্রেনরা জাজ বাই ক্যারেক্টার নট স্কিন কালার, ভাই এই মূল পয়েন্ট, এগুলো হচ্ছে কি মূল পয়েন্ট। এরপর দেখো হি ড্রিমড অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিলড্রেন জয়নিং হ্যান্ডস, তারা একসাথে কি করবে, কাজ করবে। এরপর বলছে হি কল্ড ফর ফ্রিডম টু রিং ফ্রম এভরি হিল মাউন্টেন, ঠিক আছে, এই কথাগুলো কিন্তু বলা আছে। তুমি জাস্ট ছোট ছোট করে এখানে লিখে দিবা বা হচ্ছে এখানে প্রেজেন্ট করবা। এরপর হচ্ছে হি বিলিভড অল গড চিলড্রেন উড ওয়ান ডে সিং ফ্রি অ্যাট লাস্ট। দেখো পুরো প্যাসেজটার মেইন কথা কিন্তু চলে আসছে। মানে এই যে তার যে বক্তব্যটা, এই বক্তব্যটা কেন ছিল, তিনি চেয়েছিলেন রেসিজমের কি হোক, শেষ হোক, নিপাত যাক। আর তিনি আরেকটা বিষয় চেয়েছিলেন যে জাস্টিস যেন সব জায়গায় হয়। এইখানে তিনি চেয়েছেন এইখানে যারা কৃষ্ণাঙ্গ রয়েছে, শ্বেতাঙ্গ রয়েছে, সবাই যেন একই সারিতে থেকে কাজ করে যেতে পারে, একটা ইউনাইটেড নেশন যেন থাকতে পারে। এই বিষয়টা কিন্তু তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। সো এই প্যাসেজটা আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস। দেখো এইখানে আমরা যে স্টেজগুলো রয়েছে আমাদের জীবনচক্রের স্টেজ নিয়ে আমরা দেখতে পারি যে ইনফেন্সি রয়েছে, তারপর হচ্ছে আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, তারপর অ্যাডোলেসেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডাল্টহুড। আমাদের যে স্টেজটা আছে আমাদের জীবনের, এই স্টেজ সম্পর্কে এইখানে বলা হয়েছে। সো খেয়াল করে দেখো এখানে আমরা স্টেজ সম্পর্কে বলেছে এবং স্টেজ সম্পর্কে বলতে গিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছে অ্যাডোলেসেন্স। মানে এখানে দেখো ইনফেন্সি মেয়েটা হচ্ছে একবারে জন্ম থেকে 2 বছর পর্যন্ত শিশুকাল, এটা নিয়ে কিন্তু বেশি একটা আলোচনা করে নাই। এরপর দেখো আর্লি চাইল্ডহুড মানে হচ্ছে 3 to 8 ইয়ার্স, এইটা নিয়ে তোমার আলোচনা করা হয়েছে। এরপর দেখো 9 to 12 ইয়ার্স, এখানে দেখো লেটার চাইল্ডহুড নিয়ে এখানে বলা আছে, কিন্তু আলোচনা বেশি করা হয়েছে অ্যাডোলেসেন্ট সম্পর্কে। দেখো এইখানে দেখো এই যে পুরোটা জায়গা জুড়ে, এইখানে পুরোটা জায়গা জুড়ে কি অ্যাডোলেসেন্স নিয়ে আলোচনা করা আছে। সো এইখান থেকে মূল পয়েন্ট যদি আমরা নিয়ে আসি, প্রথমে আমরা স্টেজ দিব, প্রথমে কি স্টেজ দিব, এখানে স্টেজ দিয়েছে। এইবার আসো অ্যাডোলেসেন্স, এবং অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে কি কি হচ্ছে। অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে ক্রিটিক্যাল ট্রানজিশন হচ্ছে, গ্রোথ সেকেন্ড অনলি টু ইনফেন্সি, তারপর পিউবার্টি মেক্স স্টার্ট, তারপর হচ্ছে তাদের এখানে আর্লিয়ার পিউবার্টি, তারপর হচ্ছে লেটার ম্যারেজ, এই জিনিসগুলো, তারপরে এডুকেশনের কথা বলেছে, আরবানাইজেশনের কথা বলেছে, গ্লোবাল কমিউনিকেশন কথা বলেছে, ঠিক আছে। তারপর হচ্ছে তাদের যে ডেভেলপমেন্ট মানে স্টেজ, মানে অ্যাডোলেসেন্সদের ডেভেলপমেন্ট স্টেজ, সেখানে আইডেন্টিটি, ইন্ডিপেন্ডেন্স, অবস্ট্রাক্ট রিজনিং, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তো এইখানে দেখো এই প্রত্যেকটা কথাই আমাদের কিন্তু এই প্যাসেজ দেওয়া আছে। আমি এখানে যে জিনিস ওয়ার্ডগুলো বলেছি আমি শর্টকাটে তোমাদেরকে দেখিয়েছি। সো এইগুলো কিন্তু সব তোমাদের প্যাসেজ দেওয়া আছে। তো এইটা থেকে তুমি যদি সামারি লিখতে চাও, যাও স্টেজটা লিখলা প্রথম লাইনে,
দেখো স্ট্রেস লিখলাম। এবার স্টেজ লেখার পরে যে অ্যাডোলেসেন্স বিষয়টা আছে এটা নিয়ে দেখো তোমার এই যে ক্রিটিক্যাল স্টেজ এটা, এবং এখানে পিউবার্টি আছে, এবং এইখানে কি কি জিনিসগুলো হয়ে থাকে সেখানে বলা হয়েছে, এবং যে ফ্যাক্টরসগুলো রয়েছে এডুকেশন, আরবানাইজেশন অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশন, এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে। তো ওইটাই তুমি লিখে আসবে। তো স্টেজ লিখো, এরপর অ্যাডোলেসেন্স এবং পিউবার্টির বিষয় যেহেতু রিলেট করে লিখেছে সেটা লিখবা, বয়সন্ধিকালের কথা লিখে আছে, এরপরে কি কি চেঞ্জ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এটা লিখে দিলে তোমার এই সামারিটা ডান। এরপরে আসো, দেখো কি পয়েন্ট পেলে এগুলা কোনো ব্যাপারই না। এরপরে আমি যদি যাই পরবর্তীতে ফোক মিউজিক, দেখো ফোক মিউজিকের বিষয়টা যদি আমরা এখানে বলি যে এই প্যাসেজে ফোক মিউজিক সম্পর্কে বলা আছে, এবং এইখানে মানে অনেকাংশ জুড়ে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। দেখো শুধু এইখানে তুমি যদি দেখো 12টা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। এখন তুমি বলো ভাই, তুমি কি 12টা ক্যারেক্টারিস্টিক্স তুমি সামারিতে লিখতে পারবা? তুমি 12টা ক্যারেক্টারিস্টিক্স লিখতে পারবা না। তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো এখানে ছোট করে দিতে হবে, ছোট করে তুমি আলোচনা করে আসবা। সো আমি যদি তোমাদেরকে দেখি যে ফোক মিউজিকের ডেফিনেশন, ওই যে শুরুতে বললাম এটা কি আছে, কীভাবে কনসিস্ট হয়, গঠিত হয়। তারপর হচ্ছে এটার যে একটা রিচ হেরিটেজ, স্বাভাবিকভাবে এটা যে একটা ঐতিহ্য, এটা তো আমরা লিখবো মূল পয়েন্টে। ধরো তুমি কোনো একটা বিষয় লিখতে যাচ্ছ, এটার অবশ্যই ইউনিকনেস কিছু আছে, সো এটা তুমি লিখবা। এরপরে খেয়াল করে দেখো কি বলেছে, বাউল সং, এইখানে বাউল সং যে অনেক বেশি জনপ্রিয় সেটা তুমি অ্যাড করে দিতে পারো। তারপরে দেখো এগুলো থিম কি, জয় আছে, মানে আনন্দ আছে, দুঃখ আছে, ভালোবাসা আছে, বিচ্ছেদ আছে, এই জিনিসগুলো হচ্ছে এই গানগুলোতে ফুটে তুলেছে। তারপরে দেখো আমরা দেখবো লাস্ট হচ্ছে ফিচার। এখন দেখো এই যে 12টা ফিচার, ভাই তুমি 12টা ফিচার লিখবা না, তুমি হচ্ছে মেইন পয়েন্টগুলো লিখার চেষ্টা করবা। দেখো এখানে এগুলো হচ্ছে ওরাল হয়, নো প্র্যাকটিক্যাল হয়, লোকাল ডায়ালেক্ট থাকে, সিম্পল টিউন থাকে। সো এইখানে আমরা খুব ইজিলি যে বিষয়গুলো দেখব, এখানে যে মেন বিষয়গুলো আছে সেই মেন বিষয়গুলোই তুমি তুলে ধরবা, আর কিছু না। ওকে, সো আশা রাখি এইখানে এই পয়েন্টগুলো বা কি পয়েন্টগুলো তোমরা ধরতে পারছো। এখন দেখো তুমি খুব সহজে সামারিটা লিখে দাও। ফোক মিউজিক ইজ ট্র্যাডিশনাল মিউজিক অফ অর্ডিনারি পিপল, নট ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল আর মডার্ন রুলস। ইট ইউজেস ইজি ল্যাঙ্গুয়েজ, তারপর লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউনস টু এক্সপ্রেস জয়, সরোজ, লাভ, সেপারেশন। বাংলাদেশ হ্যাজ রিচ ফোক মিউজিক ইনক্লুডিং বাউল সং। শেষ করে দিলাম। সো এইখানে আমাদের একটা বিষয় মিসিং আছে, বলো তো এই সামারিতে আমরা আরেকটা লাইন লিখতে পারবো, সেটা কি বলো? তোমাদের কাছে জানতে চাই। এই আমরা যে সামারিটা লিখলাম, এই সামারিতে আমরা হচ্ছে আরেকটা বিষয় লিখতে পারি, বলো সেটা কি? এই যে বাউল সং সম্পর্কে আমরা লিখে দিতে পারি। এখন অনেকগুলো ভাই ক্যারেক্টারিস্টিক্সগুলো তো লিখলেন না। আরে ভাই ক্যারেক্টারিস্টিক্স তো লেখা আছে, দেখো এই যে ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট, সিম্পল টিউনস। এখানে যে ক্যারেক্টারিস্টিক শেষে আছে, তোমার শেষে লিখতে হবে এরকম না, তুমি এখানে লিখে ফেলছো। আর বাউল সং সম্পর্কে এটা লিখতে পারো যে ইনক্লুডিং বাউল সং, এটা তুমি এভাবে না লিখে এটাকে লিখতে পারো যে বাউল সংটা অনেক বেশি জনপ্রিয়, এটা তুমি লিখে দিতে পারো। বাট আমার মনে হয় যে এতটুকু লিখলেই টিচার বুঝে যাবে যে না, তুমি প্যাসেজটা আসলে ধরতে পেরেছো। তো এইখানে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এই লাইনের মধ্যে আছে, এই যে জিনিসগুলো আছে এবং কি কি দেয়, আনন্দ দেয়, হ্যাঁ দুঃখ দেয়, তারপর হচ্ছে ভালোবাসা দেয়, এবং হচ্ছে বিচ্ছেদও দেয়, এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। এরপরে আসো আমরা চলে যাচ্ছি আরেকটা আর্ট। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, এবং এইখান থেকে তোমার যদি সামারি করতে হয় কোন কোন বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে আর্ট ডেফিনিশন। হ্যাঁ, ফোক মিউজিক একটু আগে দেখলাম, আমরা এখন দেখবো আর্টের ডেফিনেশনটা লিখবা। এবং এখানে খেয়াল করে দেখো এটার এইম, উদ্দেশ্য, বিউটি ও সোশ্যাল কমেন্টারি। সো এখানে দেখো এই শিল্পর যে মেইন বিষয় আমরা জানি এটা আসলে সৌন্দর্যের জন্য মানুষ করে থাকে, এবং সেখানে হচ্ছে যে মানুষের কমেন্টারি পাওয়ার জন্য, হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, এরকম বিষয়গুলো কিন্তু আমরা দেখি। হ্যাঁ, তারপর দেখো এখানে পিকাসোর যে কোডটা আছে সেটা তুমি চালিয়ে দিতে পারো। বাংলাদেশে ফোক আর্টগুলো কোনগুলো আছে এগুলো তুমি হচ্ছে এক্সাম্পল হিসেবে দিতে পারো। এরপর হচ্ছে মডার্ন আর্ট যেগুলো আছে সেগুলো তুমি দিতে পারো। এবং মডার্ন আর্টের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অরিজিন, তারপর হচ্ছে রিজেক্টেড ট্রেডিশন, এগুলো যে মেইন পয়েন্টগুলো আছে সেগুলো তুমি কি করতে পারো, অ্যাড করতে পারো। এবং তুমি দেখো কি কি আছে, আর্ট এক্সপ্রেসেস হিউম্যান ইমাজিনেশন থ্রু পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার। এগুলো কি মুখস্থ করে লিখতে হবে? না, এগুলো মুখস্থ করে লেখা লাগবে না, এগুলো তোমাদের লেখাই থাকবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এরপরে দেখো ইট এইমস টু ইভোক বিউটি অর সোশ্যাল কমেন্টারি। দেখো এটা কেন হয়, এটা কেন করি, এটার এইমসটা কি? এটা হচ্ছে আমরা সোশ্যাল বিউটি, একটা সৌন্দর্যের জন্য, এবং মানুষের কাছ থেকে আমরা কি, হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, ওফ নাইস, ফ্যান্টাস্টিক, এই জিনিসগুলো বোঝার জন্য। ঠিক আছে, এরপর বাংলাদেশ হ্যাজ ফোক আর্ট, যেমন কী কী আছে, পটারি, নকশিকাঁথা, আলপনা, শখের হাড়ি, এগুলো ভাই মুখস্থ না, এগুলো যা আছে এগুলো সবই তোমার প্যাসেজ দেওয়া আছে, কোনো টেনশন নাই। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখো
মডার্ন আর্টে যেগুলো আছে ইন্ডাস্ট্রি রেভলিউশনের পরে রিজেক্টিং ট্র্যাডিশনাল ফর্ম এবং আস্তে আস্তে ট্র্যাডিশনাল যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু মানে উঠে যাচ্ছে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। সো এরপরে আসো আরেকটা আমাদের প্যাসেজ, সেটা হচ্ছে লালন শাহ। সো এই লালন শাহের সম্পর্কে আমরা একটু আগে জানি, আর এখানে সব দেওয়া আছে, আর আমরা এখানে যখন পড়বো কি পয়েন্টগুলো আমি একটু ধরিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখো। লালন শাহ হচ্ছে বাউল আইকন, ফিলোসফার অ্যান্ড সোশ্যাল ইনফর্মার। এই যে তিনি বাউল আইকন, তিনি একজন সোশ্যাল ইনফর্মার, তিনি হচ্ছেন ফিলোসফার। এটা কি তোমার ভাই সাধারণ জ্ঞানের মতো মুখস্থ করতে হবে? না, তোমার মুখস্থ করতে হবে না। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে এগুলো তোমার লিখা আছে, এগুলো কি লিখা আছে। সো এইখানে দেখো ফিলোসফার, থিঙ্কার, সোশ্যাল রিফর্মার আছে কিনা বলো, আছে। সো তার সম্পর্কে তুমি জাস্ট হচ্ছে প্রথমেই ইন্ট্রোডাকশন দিলা। এরপরে দেখো প্রিচ রিলিজিয়াস টলারেন্স, রিজেক্টেড ক্যাস্ট, ক্লাস, ক্রিড। এইখানে দেখো তিনি প্রচার করেছিলেন রিলিজিয়াস টলারেন্স, তারপর হচ্ছে রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্স বেসড অন ক্লাস, ক্যাস্ট অ্যান্ড ক্রিড। দেখো দেওয়া আছে মূল পয়েন্ট। এরপরে খেয়াল করে দেখো নো ফর্মাল এডুকেশন। এখানে দেখো এখানে কোনো ফর্মাল এডুকেশন ছিল না, এখানে বলা আছে। এরপরে দেখো এখানে স্টোরি, বর্ন হিন্দু, গড স্মল পক্স, অ্যাবান্ডন, নাস্ট বাই মুসলিম ফকির সিরাজ শাইন, ঠিক আছে, এবং ফ্যামিলি তাকে রিজেক্ট করেছিল। সো এইখানে দেখো লালন শাহের যে চাইল্ডহুড এখানে কিন্তু বলা আছে, দেখো হু ওয়াজ বর্ন হিন্দু, হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্রাক্টেড স্মল পক্স, অ্যাবান্ডন বাই হিজ কম্পেনিয়ন্স, এগুলো কিন্তু সব দেওয়া আছে। তুমি এখান থেকে মেইন পয়েন্টগুলো লিখলাম। এরপরে দেখো এখানে কি বলেছে যে আখড়া সেট আপ করছে, ঠিক আছে। সো তোমরা আখড়া সম্পর্কে জানো এবং এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখো এই যে কুষ্টিয়া এবং কোন কোন জায়গাগুলো আছে। দেখো লালন সেট আপ অ্যান আখড়া অর মনেস্ট্রি। সো এখানে দেখো এই যে তিনি সেট আপ করেছিলেন, এইটা তুমি এখানে দিতে পারো কোথায়, সেটা হচ্ছে কুষ্টিয়ায়, সেটা হচ্ছে কি কুষ্টিয়ায়। তারপরে দেখো এখানে তিনি যে গান গাইতেন সেটা হচ্ছে একতারা এবং দুতারা দিয়ে। এবং এইখানে গুরুত্বপূর্ণ যে দুজন ব্যক্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, এখানে তারা যে আছে তার সম্পর্কে যে প্রশংসা করেছিলেন, এই জায়গাটা তিনি হচ্ছে যে এই বলেছেন যে এখানে দেখো যে সহজে ফিলোসফির কথা বলা আছে, এটা তুমি এখানে তুলে ধরবা। এই যে অ্যাডমায়ারার্স কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ। দেখো এই লালন শাহ সম্পর্কে আমরা প্রথম দেখলাম তার ইন্ট্রোডাকশন এবং তিনি কি করেছিলেন, তিনি কি করেছিলেন, এই জিনিসগুলো তুমি এখানে দিলাম। এরপরে হচ্ছে যে তার যেই আখড়ার বিষয়টা বলবা, এবং তার যেই চাইল্ডহুড ছিল, তাকে যে বিতাড়িত করা হয়েছিল বা সেই যে ধর্মটা চেঞ্জ করেছিল, এই বিষয়ে কিন্তু তুমি এখানে লিখে দিবে এবং শেষে হচ্ছে অ্যাডমায়ারার দিয়ে শেষ করে দিবে, কারণ এখানে শেষেই আছে অ্যাডমায়ারার, এখানে কি আছে অ্যাডমায়ারার। সো শেষ। আর আমরা যদি লিখতে চাই যে লালন শাহ ওয়াজ এ বাউল আইকন, ফিলোসফার অ্যান্ড সোশ্যাল রিফর্মার হু প্রিচড রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড রিজেক্টেড ক্যাস্ট অ্যান্ড ক্লাস ডিফারেন্সেস। সো এখানে দেখো প্রথম লাইনটাতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আসছি। এরপরে দেখো হি হ্যাড নো ফর্মাল এডুকেশন, তার কোনো আসলে শিক্ষা ছিল না, একাডেমিক শিক্ষা ছিল না। এরপর বলছে অ্যাকর্ডিং টু আ পপুলার স্টোরি, এবং একটা স্টোরি থেকে নেওয়া, সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল, বাট আফটার বিং নার্সড ব্যাক টু হেলথ বাই আ মুসলিম ফকির হিজ ফ্যামিলি রিজেক্টেড হিম, ঠিক আছে। সো একজন মুসলিম ফকিরের সান্নিধ্যে এসে সে হচ্ছে যে ধর্ম চেঞ্জের বিষয়টা আসছে, আর তার ফ্যামিলি তাকে রিজেক্ট করেছিল। দেন হি বিকেম অ্যাসকেটিক অ্যান্ড সেট আপ আ মনেস্টারি, বা হচ্ছে আখড়া, কোথায়, এখানে কুষ্টিয়ায়। তারপর হচ্ছে তার যে গানগুলো গাইতেন একতারা দুতারা দিয়ে, এবং সে হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে প্রশংসিত হয়েছিলেন, ভূষিত হয়েছিলেন। সো এই বিষয়গুলো লিখে দিলেই তোমার কিন্তু সামারি শেষ। ওকে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেকগুলো সামারি তোমরা এখানে দেখতে পেয়েছো। আমি প্রথম ক্লাসে অনেকগুলো দেখিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাসও দেখালাম। এবং তোমাদের জন্য যে নোটিশটা, সেটা হচ্ছে তোমরা এই বছর যারা পরীক্ষা দিবা, তোমাদের ফাইনাল পরীক্ষা খুব বেশি দিন নেই, এবং ইংরেজিতে ফেল করবা না ইনশাল্লাহ। তোমাদের সবার পাস নিশ্চিত করার জন্য, A+ নিশ্চিত করার জন্য আমার একটা ওয়ার্কশপ আছে, একদম ফ্রি। এটা আসলে সবার জন্য উন্মুক্ত, সবার জন্য। তোমরা এই ওয়ার্কশপে জয়েন করবা, 30 তারিখ থেকে ক্লাস। এবং এই ওয়ার্কশপে তুমি ক্লাস করলে কি হবে, সেখানে তোমার প্রত্যেকটা রাইটিং পার্ট, তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে টোটাল 80 মার্ক, এই 80 মার্কের টোটাল যে প্রিপারেশনটা এখানে হয়ে যাবে, তোমার আলাদা পড়ার দরকার নেই। রাইটিং পার্টের দায়িত্ব আমি নিচ্ছি। এটা কেন নিয়েছি তোমাদেরকে আমি বারবার বলি যে গত বছর এত স্টুডেন্টস ফেল করেছে, মানে হলো ইংরেজিতে এতগুলো স্টুডেন্টের ফেলের সংখ্যা থেকে আমার নিজেরই খুব লজ্জা লাগতেছিল যে ইংলিশ টিচার হিসেবে। সো সবাই যেন এই ক্লাসগুলো করতে পারে, এই ক্লাস করে পাশ করতে পারে। সবাই একটু এই উপকারটা করো যে বন্ধুদেরকে জানিয়ে দাও যে মহসিন স্যারের 30 তারিখ থেকে একটা ক্লাস শুরু হচ্ছে, একটা ওয়ার্কশপ শুরু হচ্ছে। পারবা না? কথা দাও। জাস্ট হচ্ছে আমি একটু কমেন্ট দেখতে চাই, ইয়েস অর নো, পারবা কি না? সবাই একটু কমেন্ট করে জানাও, লিখো পারবো। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানাতে পারবা কিনা একটু বলো। আমি চাই যে এই ওয়ার্কশপে একটু সবাই কমেন্ট করবা, সবাই
এই ওয়ার্কশপে সবাই তোমরা জয়েন করো, ভালো করো, মানে যেই শিক্ষামন্ত্রী থাকুক, যেই সিস্টেমই থাকুক, তুমি পাশ করে আসবাই, তুমি লিখে আসবাই, তুমি লিখে আসতে পারবা এবং তুমি নম্বর পাবা, এই বিষয়টা আমি নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। সো এই ওয়ার্কশপটা সবাই জয়েন করবা, এবং জয়েন করবো হচ্ছে আমাদের এইচএসসি ব্যাচ 26-27 যে গ্রুপটা রয়েছে এইটাতে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে এই কাজটা করবে। আর বেশি দিন সময় নাই, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আর আমি যেই তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি বা যেভাবে তোমাদেরকে পিডিএফটা দেখালাম, ঠিকভাবেই সেমভাবেই আমি তোমাদেরকে একটা সাজেশন বই উপহার দিতে যাচ্ছি। দেখো, এই সাজেশন বইটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার শিওর এ প্লাস সাজেশন বই। তোমরা জানো যে আমার সাজেশন বই মানে শিওর এ প্লাস সেকেন্ড পেপার আছে, ফার্স্ট পেপার নেই। সো এই সাজেশন বইটা তোমরা একবার সাজেশন আকারে পড়ে যেতে পারো, এবং যে সামারি কথা বললাম, যেভাবে আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম সেভাবেই কিন্তু এখানে দেওয়া আছে। সো তোমরা এখন থেকে প্রি অর্ডার করতে পারো। প্রি অর্ডার করতে পারবো হচ্ছে, আমি নম্বরটা লিখে দিচ্ছি, এই বইটা 01987 প্রি অর্ডার করতে পারবা। এই নম্বরে তুমি হচ্ছে জাস্ট হচ্ছে একটা নক দিয়ে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে তুমি হচ্ছে প্রি অর্ডার করতে পারবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা যারা হচ্ছে বইটা প্রি অর্ডার করতে চাও, এখনই নক দিয়ে রাখো, তোমরা বইটা আসলেই কালেক্ট করে নিতে পারবা। আর যাদের ইংরেজিতে আসলেই সমস্যা, যারা আসলেই ভয় পাচ্ছ ইংরেজিতে, না আমি পাস করতে পারবো না, আমি খারাপ করবো, আমি A+ পেতে চাই, তোমাদের জন্য আমার ইংলিশ ফাউন্ডেশন 4.0। দেখো, এই শেষ মুহূর্তে সেরা একটা প্রস্তুতির জন্য তোমাদের এই কোর্সটা অনেক বেশি কাজে দিবে ইনশাআল্লাহ। সো যারা আমার ক্লাস পছন্দ করো, যারা ক্লাস ভালোবাসো, তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। দেখো, শেষ মুহূর্তে এসে এই ভুলটা করো না। যাদের ইংরেজিতে প্রবলেম আছে তারা ইংরেজিটাকে অনেক বেশি গুরুত্ব দাও, ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবা, অনেক বেশি ভালো করতে পারবা। তোমার এক্সপেকটেশনের বাইরে তুমি সার্ভিস পাবা। তোমাদের একবার পরীক্ষা পর্যন্ত আমি সাথে থাকবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। তোমাদের সাথে থেকে আমি তোমাদের বিজয়ের স্লোগান শুনতে চাই, যে ভাই আমি A+ পেয়েছি, আমি পেরেছি, এই কথাটা শুনতে চাই। সো দেখা হবে ইনশাআল্লাহ। আর যারা সব সাবজেক্টে টেস্ট পেপার সলিউশন কোর্সে ভর্তি হতে চাও, এখনও সুযোগ আছে, এখনও সময় আছে, যেহেতু তোমাদের পরীক্ষা পিছিয়ে আছে, দ্রুত জয়েন করে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।